হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমরা ক্লাস 10 এর আগে অনেকগুলো ক্লাস করেছিলাম। ফার্স্ট চ্যাপ্টারে উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, উদ্ভিদ চলন, এগুলো আমরা পড়েছিলাম। আজকে ওই চ্যাপ্টার মানে ফার্স্ট চ্যাপ্টারে একটা পার্ট, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। এখানে আমাদেরকে অনেকগুলো সাব টপিক আছে, মানে কিভাবে নার্ভ তৈরি হচ্ছে, তাদের নার্ভের গঠন এবং ব্রেন পড়তে হবে, তার সাথে স্পাইনাল কর্ড, তারপরেই আছে চোখের গঠন। তাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়, বা যেটাকে আমরা বলছি নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। আমরা মানুষ বা প্রাণীদের একটা কেমিক্যাল কোঅর্ডিনেশন পড়েছিলাম। সেটা কি পড়েছিলাম বলো তো? সবার আশা করি মনে আছে, হরমোন পড়েছিলাম। হরমোন কি, কিভাবে কাজ করে, তাদের প্রকারভেদ এবং তাদের ডেফিসিয়েন্সি, মানে বা যদি হাইপার এবং হাইপো মানে কম ক্ষরণ এবং বেশি ক্ষরণ হলে কি কি সমস্যা হয় সেগুলো আমরা দেখেছিলাম। ঠিক একই রকমভাবে আমরা এখানে রাসায়নিক সমন্বয় পড়বো না, মানে কেমিক্যাল কোঅর্ডিনেশন পড়বো না। এখানে কি পড়বো? ফিজিক্যাল কোঅর্ডিনেশন, যেটাকে বলবো কি আমরা না স্নায়ুতন্ত্র। চলো তাহলে শুরু করা যাক যে অ্যাকচুয়ালি স্নায়ুতন্ত্র কি, বা আমাদের মানুষের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে সেটা আমাদের দেখতে হবে। ফার্স্ট হচ্ছে নার্ভাস সিস্টেম। আমরা পৃথিবীতে কি দেখেছি? বিভিন্ন প্রকার প্রাণী, উদ্ভিদ, মানুষ, অনেক পশু পাখি পাওয়া যায়। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কোনো নার্ভাস সিস্টেম নেই, মানে স্নায়ুতন্ত্র নেই। তাই তাদের ক্ষেত্রে কি দেখেছিলাম? বিভিন্ন ধরনের চলন দেখেছিলাম। বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে সেই চলনগুলো হয়ে থাকে। কিন্তু যদি কোনো প্রাণীদের দেখি, মানুষ, পশু পাখি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা নার্ভাস সিস্টেম আছে। মানে একটা কি বলা যেতে পারে যে এমন একটা অংশ আছে বা এমন একটা পদ্ধতি আছে যার মাধ্যমে সে তার বাইরের পরিবেশ এবং শরীরের ভিতরে যে সমস্ত কার্যকারিতা হচ্ছে বা কার্যগুলো হচ্ছে বা ফাংশনসগুলো হচ্ছে তাদের মধ্যে সমন্বয় সাধন করছে বা কোঅর্ডিনেশন করছে। ধরো এই যে আমি এখন পড়াচ্ছি, তোমরা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ। তাই এই দেখা এবং শোনা, এই দুটো কিন্তু কার দ্বারা হচ্ছে? না স্নায়ু দ্বারা হচ্ছে। তার পার্টিকুলার স্নায়ু আছে, পার্টিকুলার কোন পোর্শনে যাচ্ছে বডি, কিভাবে অ্যানালাইসিস হচ্ছে, যেটা সাউন্ড এইভাবে আসছে, সমস্ত কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। আর আমাদের হিউম্যান মানে মানুষের ব্রেন সব থেকে ডেভেলপড, মোটামুটি যত প্রাণী আছে পৃথিবীতে তার মধ্যে সব থেকে ডেভেলপড মানুষের ব্রেন, এবং এই স্নায়ুতন্ত্রটা দেখা গেছে যে সব থেকে উন্নত। যেমন আমাদের বাড়িতে এর একটা উদাহরণ হচ্ছে কি, আমাদের বাড়িতে দেখেছো যে সবার বাড়িতেই আছে যে ইলেকট্রিকের ওয়্যারিংগুলো আছে। কোথাও হচ্ছে পাখা আছে, কোথাও লাইট আছে, একটা বোর্ড আছে, সুইচ বোর্ড, যেখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি, লাইটগুলোকে অন করতে পারি, অফ করতে পারি। ঠিক একই রকমভাবে ফ্যানটাকে আমরা অন করতে পারি, আবার অফ করতে পারি। ঠিক একই রকমের আমাদের যে হোল বডি তোমরা দেখছো, মাথা থেকে একদম পা পর্যন্ত পুরোটাই কিন্তু একটা ইলেকট্রিকের ওয়্যারের মতো চারিদিকে যেমন শিরাধমনীয় থাকে, সেরকম পুরো মাসেলের ভিতর দিয়ে পুরো পোর্শনটাতে কি আছে? নার্ভ আছে, মানে স্নায়ু আছে। এই স্নায়ুগুলো কি করছে? বাইরে থেকে যে সমস্ত উদ্দীপনা আসছে সেগুলো তারা রিসিভ করছে, এবং সেই রিসিভ করার পর সেগুলোকে অ্যানালাইসিস করছে, মানে সেগুলোকে আইডেন্টিফাই করছে যে কি ধরনের উদ্দীপনা এসছে, তার বেসিসে তারা রিপ্লাই দিয়ে থাকে। এটা আমাদের এখানে পড়তে হবে। আচ্ছা, এখানে একটা ছবি দেখো, এখানে একটা জাস্ট ছবি দেওয়া হচ্ছে যে নার্ভাস সিস্টেম কি। এটা বুঝতেই পেরেছো, দুটো চোখ, আর এটা হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক, আর তার সাইডের দিকে এইটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না স্নায়ু যেটাকে বলা হয়। এই নিচের দিকে চলে যাচ্ছে এবং তার সাইডের দিকে দেখো ব্রাঞ্চ হয়ে অনেক সরু সরু সুতোর মতো অংশ বেরিয়ে গিয়েছে। মানে আমাদের ব্রেন এবং মাথা, মানে যদি এখানে যদি এইভাবে ব্রেনটা থাকে, এইভাবে তো আমাদের ব্রেন থাকে, আর স্পাইনাল কর্ডের নিচের দিকে নেমে আসে। এইবারে ধরো এদিকে দুটো হাত, মানে এই স্পাইনাল কর্ড থেকে হাতের দিকে কিছু নার্ভ বেরিয়ে যাবে, দুটো হাতে দুটো। ঠিক একই রকম পায়ের দিকে বেরিয়ে যাবে, শুধু পায়ের দিকে নয়, বডির সমস্ত পোর্শনে কিন্তু এইভাবে নার্ভগুলো কিন্তু ছড়িয়ে থাকে। আজকের আমাদের গঠন হচ্ছে কি, বা আমরা যেটা অ্যাকচুয়ালি পড়বো আজকে, আমরা কি পড়বো না এই ব্রেন সম্বন্ধে কিছুটা পড়তে হবে। এই স্নায়ুতন্ত্র মানে কিভাবে তৈরি হচ্ছে। আমরা তো এখানে একটু জাস্ট রাফলি দেখলাম যে এখানে ব্রেন, এটা স্পাইনাল কর্ড যেটা হচ্ছে মেরুদণ্ডের ভেতর দিয়ে চলে যাচ্ছে, তার সাইড দিয়ে বলছে কি না নার্ভগুলো বেরিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো মানুষের চোখ, কান, হাত, পা এবং
বডি যদি ভিতরের অংশ কেটে দেখি তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে যেমন পাকস্থলী, ক্ষুদ্রান্ত এগুলো দেখতে পাবো, হৃৎপিণ্ড দেখতে পাবো, ফুসফুস দেখতে পাবো। এখন প্রশ্ন যে আমরা যদি বডিকে কাটি তাহলে কি নার্ভ দেখতে পাবো? হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু মানুষকে তো আর কেটে দেখাতে পারবো না। কিন্তু তোমরা যদি ভবিষ্যতে কেউ কখনো জিওলজি নিয়ে পড়ো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে কি না ওখানে শামুক মাছ, রুই মাছ দেওয়া হয়, শামুক দেওয়া হয় এবং আরশোলাও দেওয়া হয় তাদের নার্ভাস সিস্টেমটাকে কেটে বের করতে। স্নায়ু হচ্ছে শামুকের নার্ভাস সিস্টেম পুরোটা দেওয়া হয় না, তার কয়েকটা নার্ভ আছে, এই ঠিক একই রকম সরু সরু সুতোর মতো কাটলে বোঝা যায় যে এইগুলো হচ্ছে নার্ভ। তাহলে আরেকবার ভালো করে দেখো, এইভাবে ছবিটা, এইভাবে স্পাইনাল কর্ড আর আমাদের বডি দেখো, এইদিকে এগুলো হচ্ছে পায়ের দিকে চলে এসছে দুটো পা, আর এদিকে হচ্ছে দুটো হাতের দিকে চলে গেছে। মানে যে পুরো একটা ওয়্যারিং, মানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিকের ওয়্যারিং বা তারের যে কম্বিনেশন থাকে ঠিক একই রকমভাবে আমাদের বডিতেও কিন্তু এই নার্ভগুলো পুরো হাত পা থেকে চোখ কান পুরো বডির যে কোনো পোর্শনে ছড়িয়ে আছে। আর এগুলো একত্রিতভাবে একটা কাজ করছে বা সমন্বয় করছে বা কোঅর্ডিনেট করছে, এটাকেই বলবো কি আমরা নার্ভাস সিস্টেম। তাহলে এখন আমাদের পড়তে হবে যে স্নায়ুতন্ত্র অ্যাকচুয়ালি কাকে বলে। স্নায়ুতন্ত্র অ্যাকচুয়ালি কি না এমন একটা সিস্টেম যেখানে আমাদের কি হয় না ভৌত সমন্বয় হয়ে থাকে, ভৌত সমন্বয় হয়ে থাকে বা ফিজিক্যাল কোঅর্ডিনেশন গুলো এর মাধ্যমে হয়। এটা একটা এক। আর সেকেন্ড কি, এরা হচ্ছে বাইরে যে সমস্ত উদ্দীপনা আছে যেমন তাপ, আলো, শব্দ, অনেক আছে ইত্যাদি আছে, এইগুলোকে তারা আইডেন্টিফাই করতে পারে বা গ্রহণ করতে পারে। মানে এই কার মাধ্যমে পারবে? স্নায়ুর মাধ্যমে বা স্নায়ুতন্ত্রের একটা পার্টিকুলার অংশ দ্বারা সে গ্রহণ করতে পারবে। যেমন ধরো আমি এখন দেখছি, তার মানে কি চোখের মধ্যে লাইট পড়ছে, এই লাইটটা আমাদের কিছু অংশ আছে বা নার্ভ আছে, সে এই লাইটের উদ্দীপনাটা গ্রহণ করছে, করে কোথায় পাঠাচ্ছে? ব্রেনে পাঠাচ্ছে। ব্রেন সেটাকে অ্যানালাইসিস করছে যে এটা আমি কি দেখছি, যে কোনো বুক বা ল্যাপটপ, পেন কি দেখছি, তারপরে আমরা রিপ্লাই দিতে পারি। ঠিক এই প্রসেসের মাধ্যমে অ্যাকচুয়ালি কাজ হয়। আর তারপরে ধরো যে আমরা ছুটছি বা দৌড়াচ্ছি, দেখবে দৌড়ানোর সময় কি আমাদের জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হয়, ঠিক একই রকমভাবে আমাদের যে হার্ট আছে হার্টবিটটা অনেকটা বাড়তে শুরু করে। এই যে উদ্দীপকগুলো কি করে, এগুলো হচ্ছে কি বিভিন্ন মাসেলের মাধ্যমে নার্ভ নিয়ে নেয়। ধরো তোমাকে কেউ মারতে আসছে, তুমি কি দেখছো, চোখের মাধ্যমে উদ্দীপনাটা ব্রেনে গেল, ব্রেন বুঝতে পেরেছে যে তোমাকে চলে যেতে হবে, ওই যে স্থানে আছো সেখান থেকে তোমাকে অনেকটা এগিয়ে যেতে হবে। তার মানে কি সে তখন কি করবে, তোমাদের পা বা হাত এই মাসেলগুলোকে উদ্দীপনা পাঠাবে যাতে তারা দ্রুত কাজ করতে পারে। তারা যত দ্রুত কাজ করবে কি করবে না অক্সিজেনের দরকার হবে, কারণ শক্তি প্রয়োজন। বেশি শক্তি হচ্ছে যদি ইউজ হয় বা ব্যবহার হয় তাহলে কে নেবে? ফুসফুস দেবে। তখন ফুসফুস অতিরিক্ত পরিমাণে কি করবে? শ্বাস প্রশ্বাস ক্রিয়া ঘটাবে। ঠিক এইভাবে কিন্তু কন্টিনিউ কাজগুলো হয়ে থাকে। একটা জটিল বিষয়, কিন্তু এটা অতটাও জটিল নয়। হয়তো শুনলে মনে হবে যে কীভাবে হচ্ছে, একটু পড়ে নিলে কয়েকটা পার্ট যে অ্যাকচুয়ালি কীভাবে গঠিত হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, তোমরা ইজিলি এই পয়েন্টগুলোতে বুঝতে পারবে। তাহলে স্নায়ুতন্ত্র কি? ভৌত একটা সমন্বয় বা কে হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল কোঅর্ডিনেশন আর বিভিন্ন স্টিমুলি বা আগেই পড়েছিলাম যে উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো উদ্দীপক, আলো হতে পারে, তাপ হতে পারে, শব্দ হতে পারে, এগুলো। এরপর স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্র তো আমরা বললাম যে এরকম অসংখ্য তারের মতো অংশ আছে, এগুলো তাহলে কি? স্নায়ুতন্ত্রকে যদি আমরা দেখে থাকি তাদের কতগুলো গঠন দেখতে পাবো, মানে কি দিয়ে অ্যাকচুয়ালি তৈরি। দেখো ব্রেনের একটা একরকম গঠন, এই যে হাত পার মধ্যে যাচ্ছে এটা একরকম সরু সরু তারের মতো, তাহলে এগুলো অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি সেটা আমাদের জানতে হবে। এই যে স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্র সাধারণত ক্ষেত্রে স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া, স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া দিয়ে তৈরি। এটা একটা তন্ত্র বা সিস্টেম যা কি করে মানুষ বা বিভিন্ন প্রাণীর সমস্ত হচ্ছে ভৌত সমন্বয়ে হেল্প করে, তখন তাকে বলবো কি আমরা স্নায়ুতন্ত্র। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে নার্ভগুলো বেরিয়ে যাচ্ছে, একটা সরু যে সুতোর মতো অংশ যদি আমরা নিয়ে নিই, ধরো এখান থেকে একটা সরু সুতোর মতো অংশ টানলাম, বললাম যে এটাই হচ্ছে কি স্নায়ু। আর একাধিক স্নায়ু বা অনেক কিছু আছে সেগুলো দিয়ে যে তন্ত্র বা অর্গান সিস্টেম তৈরি হচ্ছে বা একটা সিস্টেম তৈরি হচ্ছে তাকে বলবো কি আমরা স্নায়ুতন্ত্র। এটা তো গেল একটা পোর্শন, তাহলে এর মধ্যেই নিশ্চয়ই এই দুটো আছে, স্নায়ুকোষ আর হচ্ছে নিউরোগ্লিয়া। এর একটা সরল উদাহরণ আছে, আমরা বাড়িতে দেখবে যে আমাদের বাড়িতে বা তোমরাও দেখেছো যে ইলেকট্রিকের যে ওয়্যারগুলো হয়,
একটা কাভার থাকে, সবুজ, লাল, হলুদ, কালো হয়, তার মধ্যে অসংখ্য সরু সরু সুতোর মতো তার থাকে, তামা, তাই না? এইভাবে তামা অ্যালুমিনিয়ামে তার থাকে। ঠিক একই রকম এইটাকে যদি আমরা বলে থাকি যে স্নায়ুতন্ত্রের একটা ছোট্ট পার্ট বা একটা গঠন, তার মধ্যে, তার মানে কি এর মধ্যে একটা নিউরন আছে, মানে যেটাকে স্নায়ুকোষ বলবো অ্যাকচুয়ালি, আর নিউরোগ্লিয়া। তাহলে কোনটা? এই যে কাভারটা থাকে, ওয়্যারিংয়ে যে তারের যে কাভার থাকে, মানে যেটা বাইরে থেকে আমরা দেখতে পাই, যেগুলোকে আমরা যে সবুজ লাল এবং কালো, হলুদ, এগুলোকে বলবো নিউরোগ্লিয়া। আর ভেতরের অংশটা হচ্ছে কি তার, যেটা মেন ইলেকট্রিক পরিবহন করে, সেটা হচ্ছে কি স্নায়ুকোষ, যাকে অ্যাকচুয়ালি বলা হয় নিউরন। তার মানে এখান থেকে তোমরা সহজেই বুঝতে পেরেছো নিউরোগ্লিয়া কি, এই যে গঠন করে রাখছে, মানে যে তার যে যাচ্ছে তাকে তার কাভার দিয়ে একটা তার আকার আকৃতি দিতে হবে না, তার ভিতরে তারগুলো তো চারিদিকে এলোমেলো হয়ে যেতে পারে। তার মানে নিউরোগ্লিয়া হচ্ছে গঠন করতে সাহায্য করে, আর মেন কাজটা কে করে? স্নায়ুকোষ, যাকে বলছি আমরা নিউরন। তাহলে চলো এইভাবে আমরা আরো একটু ডিটেলসে পড়তে হবে। চলো, বুঝতে পেরেছো মোটামুটি স্নায়ুতন্ত্র কাকে বলে। এরপর এই যে স্নায়ুতন্ত্র অ্যাকচুয়ালি কাজ করছে বললাম, কিভাবে করে দেখো। আমরা সকলেই জানি যে তুমি যদি কখনো কোনো গরম কিছুতে টাচ করো, মোমবাতি হতে পারে, গ্যাস হতে পারে, বা গরম কোনো পাত্রতে টাচ করো, সেখান থেকে আমরা দেখবে সরাসরি কি করি, সাথে সাথে আমরা হাতটা সরিয়ে নিই। আবার কখনো কি করি না, ধরো মোমবাতি এভাবে জ্বলছে, আমি একটা টাচ করলাম, হাতে তাপ লাগলো, তখন কি আমরা উল্টো হাত দিয়ে, মানে ডান হাত দিয়েও কিন্তু মোমবাতিটা সরিয়ে নিতে পারি। কিন্তু এগুলো করছে কিভাবে, মানে হচ্ছে কিভাবে, সেইটা তোমাদের এখানে জানতে হবে। দেখো এখানে ফার্স্ট হচ্ছে হিট, তাপ নিচ্ছে, কে নিচ্ছে? হাত। তার মানে হাতের মধ্যে কিছু স্নায়ু আছে, যে স্নায়ুগুলো ওই হিট বা উদ্দীপকটা গ্রহণ করছে, সে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে দেখো এই সবুজটা হচ্ছে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কোথায় যাচ্ছে? দেখো এই যে পিঙ্ক কালারে যেটা আছে, আমি এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্লু, এটা যাচ্ছে, যে কি করছে এইভাবে ধীরে ধীরে যেতে কোথায় যাচ্ছে? একটা যে বলেছিলাম যে বাড়িতে যেমন ইলেকট্রিক সুইচ বোর্ড থাকে, ঠিক একই রকম একটা স্নায়ু কেন্দ্র বলে থাকে। কি থাকে? স্নায়ু কেন্দ্র। এই স্নায়ু কেন্দ্রতে গেল, এই স্নায়ু কেন্দ্র হয়তো বলবে যে হাতটা তুমি টাচ করছো সেই হাতটা সরিয়ে নিতে পারো, বা অন্য হাত দিয়ে মোমবাতিটাকে তুমি সরিয়ে নিতে পারো। তাহলে সে আবার মেসেজ দেবে, দিয়ে কি করবে? এই হাতটাকে বলবে যে মোমবাতিটা সরিয়ে নাও। ঠিক এইভাবেই কাজ হয়, আর এটাকেই বলবো কি আমরা স্নায়ুতন্ত্রের হচ্ছে কার্যকারিতার পদ্ধতি। কিভাবে হবে? প্রথম যেটা নিচ্ছে, প্রথম যে হিট, ওই ঠিক একই রকম ভাবে উদ্ভিদে যেটা পড়েছিলাম, প্রথম হচ্ছে উদ্দীপনা, সেটা হচ্ছে কি স্টিমুলি কি আছে, বা স্টিমুলাসটা এখানে হচ্ছে কি হিট দিলাম, সেটাকে কেউ গ্রহণ করছে। গ্রহণ কে করবে? তার নাম হচ্ছে গ্রাহক। তারপরে কি হবে না, একজন এটাকে বয়ে নিয়ে যাবে, তার নাম বাহক। তারপর কোথায় যাবে? স্নায়ু কেন্দ্র। কোথায় নিয়ে যাবে? সে স্নায়ু কেন্দ্রে নিয়ে যাবে, সেখান থেকে আবার বাহক হবে, মানে উদ্দীপনা নিয়ে যাবে, যে কাজ করবে তাকে বলবো আমরা কারক। এই হলো বেসিক একটা প্রসেস, মানে কিভাবে অ্যাকচুয়ালি কাজ হয়। এবার যদি স্নায়ু বলি, তাহলে কি এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের বডিতে কি একই রকমের স্নায়ু আছে? আমাদের ইলেকট্রিকের তার দেখেছো তো, বিভিন্ন কালারের হয়, ঠিক আমাদের বডিতেও কিন্তু অনেক ধরনের এই স্নায়ু বা নার্ভাস সিস্টেমে আছে। কিভাবে হয়? যে স্নায়বিক পথ হয়, সেটা প্রথম হচ্ছে কি, যে উদ্দীপনা গ্রহণ করবে, মানে গ্রাহক, যে হচ্ছে রিসেপ্টর বলা হয়। কি বলা হয়? কে? রিসেপ্টর। মানে এ উদ্দীপনাটা গ্রহণ করলো, এবার উদ্দীপনা আমি টাচ করলাম, হলো, তাহলে হিটটা নিল, নেওয়ার পর হিটটা তো বয়ে নিয়ে যেতে হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত, বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পর্যন্ত, বা স্নায়ু কেন্দ্র পর্যন্ত। সেটা কে নিয়ে যাবে? বাহক। বাহক হিসাবে কে কাজ করে জানো? বাহক হিসাবে কাজ করে সেটা হচ্ছে সেন্সরি নিউরন। সেন্সরি নিউরন মানে ওখানে যে স্নায়ু কোষগুলো অ্যাকচুয়ালি আছে, এটা একটা। আর একে বাংলায় বলা হয় সংজ্ঞাবাহ নিউরন। এটা মনে রাখবে। তাহলে তুমি কোনো
কোনো বস্তুকে টাচ করলে তাপ লাগলো বা কোনো কাঁটা হতে পারে, যে কোনো একটা পেন হলো, তাহলে যে নিয়ে যাচ্ছে তাকে মনে করবে সবসময় কি না সেন্সরি, মানে সেন্স উদ্দীপনা নিয়ে যাচ্ছে, তখন তাকে বলবো কি আমরা সেন্সরি নিউরন বা সংজ্ঞাবাহ নিউরন। তারপর হচ্ছে স্নায়ু কেন্দ্র। স্নায়ু কেন্দ্র কি মানে যেখানে নিয়ে যাবে, স্নায়ু কেন্দ্রটা পরে বলছি। এরপর আছে বাহক, দেখো এরপর হচ্ছে কারক, মানে হাতটা তো সরাতে হবে, সেক্ষেত্রে কে কাজ করবে? কারক তো আমরা আগেও পড়েছি, তার নাম কি এফেক্টর। এফেক্টর কাজ করবে। আর এদিকের বাহক যেটা, সেটার নাম কি আজ্ঞাবাহ, বাংলায় কি বলা হয়? আজ্ঞাবাহ নিউরন, যাকে আমরা ইংলিশে বলি মোটর নিউরন। এইভাবে কাজ হয়। এরপর একটা জিনিস এখানে এখনো বলা হয়নি, সেটা কি বলতো? সেটা হচ্ছে যে এই যে স্নায়ু কেন্দ্র বারবার বলছে, এটা কি, এটা কোথায় যাচ্ছে, উদ্দীপনাটা নিয়ে কোথায় যাচ্ছে? এইটা যাচ্ছে কোথায়? আমাদের ক্ষেত্রে স্নায়ু কেন্দ্র দুটো আছে, একটা সুষুম্না কাণ্ড আর একটা হচ্ছে মস্তিষ্ক। কোথায় আছে? সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্ক। মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। এখানে উদ্দীপনাটা নিয়ে যায়, তারপরে বাহক হিসাবে যাবে, তারপরে কি করবে? কারক বা যে এফেক্টর সে হচ্ছে কাজ করবে। এই হলো প্রসেস বা যে নার্ভাস সিস্টেমে যে স্নায়বিক পথ যে কিভাবে কাজ করে সেটা আমাদের পড়তে হবে। দেখো এখান থেকে তাহলে কি কোশ্চেন্স হতে পারে, এবার একটু দেখি কি কোশ্চেন্স হতে পারে। সংজ্ঞাবাহ নিউরন কাকে বলে বা সেন্সরি নিউরন কাকে বলে? তারপরে আরেকটা আছে কি আজ্ঞাবাহ নিউরন কাকে বলে বা মোটর নিউরন অ্যাকচুয়ালি কি, এটা একটা। আর স্নায়ু কেন্দ্র কি, মানে যেখানে অ্যাকচুয়ালি স্নায়ুর উদ্দীপনাটা যাবে এবং সেখানেই অ্যানালাইসিস হয়, বিবেচনা হয় যে কি ধরনের উদ্দীপনা কিভাবে আমরা সাড়া দেব, সেটা হচ্ছে কি মস্তিষ্ক হয় আর সুষুম্না কাণ্ড দ্বারা হয়ে থাকে। সেটা পরে আছে যে মস্তিষ্ক আমাদের যে উদ্দীপনা যাচ্ছে সেটা কোন কোন উদ্দীপনা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং কোন কোন উদ্দীপনা সুষুম্না দ্বারা নিয়ন্ত্রিত হয় বা সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় বা স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা আমাদের জানতে হবে। তাহলে আশা করি মোটামুটি বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি স্নায়ুতন্ত্র কি বা কিভাবে কাজ করে। চলো এবার কয়েকটা কাজ দেখি। কাজ প্রথম দিচ্ছি, দেখো সমন্বয় সাধন। সমন্বয় সাধন তো আমরা বলেছি বিভিন্ন অঙ্গ হতে পারে বা বিভিন্ন তন্ত্র হতে পারে বা টিস্যু হতে পারে বা অর্গান হতে পারে, টিস্যু হতে পারে বা অর্গান হতে পারে। এদের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয় করতে কে সাহায্য করে? নার্ভ। এক। তারপরে হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। এই যে বললাম চোখে যদি ধরো তোমার চোখে একটা লাইট পড়লো, সাথে সাথে কিছু একটা বন্ধ হয়ে যায়, তোমাকে কেউ ডাকছে, বলছে যে তোমার নাম কি, তুমি শুনছো সাউন্ডটা, শুনে বুঝতে পারছো যে কোশ্চেন্সটা কি, তোমার নাম জিজ্ঞাসা করেছি, তখন তুমি উত্তর দিলে। এই যে প্রসেস, এগুলো যে উদ্দীপনা, এগুলো সাড়া দিতে কে সাহায্য করে? না স্নায়ু। ঠিক একই রকম আরেকটা আছে, দেখো মানসিক ও প্রতিবর্তক ক্রিয়া পরিচালনা করতে কে সাহায্য করে? স্নায়ুতন্ত্র। আর আগেই বলে দিয়েছি যে স্নায়ুতন্ত্রের কি কি পার্ট আছে। আর এখান থেকে তোমাদের পড়তে হবে যে এই যে স্নায়বিক উদ্দীপনা যায় তার উপাদানগুলো কি কি। এখান থেকে কিন্তু কোশ্চেন্স দেয়। এক হচ্ছে গ্রাহক, কারক এবং বাহক, এই তিনটে নাম তোমাদের পড়তে হবে। আর এখানে ডেফিনেশনটা পড়বে। কি দিয়েছে দেখো, প্রাণীতে অবস্থিত যে অঙ্গ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তাদের গ্রাহক বা রিসেপ্টর বলে আগেই বলেছি, যেমন ত্বক, জিহ্বা, কর্ণ, নাসিকা এবং চক্ষু। এরা হচ্ছে কি না গ্রাহক বা রিসেপ্টর, মানে উদ্দীপনাটাকে গ্রহণ করতে পারে। কারক হচ্ছে কি জীবদেহে যে সব অঙ্গ বিভিন্ন উদ্দীপনায় উদ্দীপিত হয় এবং তাদের কি বলবো আমরা? কারক বলবো বা এফেক্টর বলবো। সেটা হচ্ছে কি পেশি হতে পারে, বিভিন্ন গ্রন্থি বা গ্ল্যান্ড হতে পারে, যারা কি করে অ্যাকচুয়ালি কাজগুলো করে থাকে। নেক্সট হচ্ছে বাহক বা কন্ডাক্টর, মানে যে উদ্দীপনাগুলোকে গ্রহণ করে নিয়ে যাবে। সেক্ষেত্রে কি বলেছিলাম যে আজ্ঞাবাহ এবং সংজ্ঞাবাহ নিউরন। যে এই দেখো কি দিয়েছে, যে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় এবং বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়া বা রেসপন্স যাদের মাধ্যমে এফেক্টর বা কারকে পৌঁছায় তাদের বলবো কি আমরা? বাহক বা কন্ডাক্টর, যেটা হচ্ছে কি নিউরন এবং স্নায়ু বাহক হিসেবে কাজ করে। এটা তোমাদের একটু পড়তে হবে যে বাহক কি, আমি আগেই বলেছি যে সংজ্ঞাবাহ এবং আজ্ঞাবাহ কি, এইটুকু একটু পড়ে নেবে এখানে। এরপর এই যে নার্ভাস সিস্টেম আমরা পড়লাম, যে বললাম যে অ্যাকচুয়ালি তৈরি কি না নিউরন এবং নিউরোগ্লিয়া দিয়ে তৈরি। আমরা দুটোই বলেছিলাম যে নিউরন এবং নিউরোগ্লিয়া কি। যদি একটা নার্ভাস সিস্টেম দেখো যে আমাদের ব্রেন থেকে পুরো বডিতে যে ছড়িয়ে আছে, যেমন ধরো এই যে ছবিটা যদি দেখাই, এই ছবিটা দেখো, এই ছবিটাতে যদি দেখো যে পুরো নার্ভাস সিস্টেমটা দেখানো হচ্ছে এখানে।
তাহলে কত পার্সেন্ট নিউরন এবং কত পার্সেন্ট নিউরোগ্লিয়া থাকে এটা তোমাদের জানতে হবে, কোশ্চেন্স কিন্তু দেয়। নিউরন বা স্নায়ু কোষ এটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমাদের বডিও যেমন একাধিক কোষ দ্বারা গঠিত, নিউরন কিন্তু এক ধরনের কোষ বা সেল। এই সেলগুলোতে তৈরি হচ্ছে কি না স্নায়ুতন্ত্র, যার হচ্ছে যেটাকে বলবো নিউরন বা স্নায়ু কোষ, এটা তুমি ধরে নাও 10% থাকে। আর নিউরোগ্লিয়া বা ধারক কোষ যেটা অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেমকে তৈরি করছে বা ধরে রেখেছে বা গঠন করতে সাহায্য করছে, সেটা হচ্ছে 90% থাকে। নিউরন ঠিক এরকমই দেখতে হয়, আর নিউরোগ্লিয়া অনেক রকমের হয়, সেটা আমরা দেখাচ্ছি। ফার্স্ট আমরা দেখবো যে নিউরন অ্যাকচুয়ালি কি। নিউরন অ্যাকচুয়ালি কি, তাহলে বললাম কি স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। এই লাইনটার মধ্যেই পুরো জিনিসটা আছে যে অ্যাকচুয়ালি নিউরন কি। দেখো প্রথম ফার্স্ট বলছে গঠন মানে স্ট্রাকচারাল, মানে পুরো যে স্নায়ুতন্ত্র গঠন হচ্ছে সেটা কিন্তু মেন পার্ট হচ্ছে কি না নিউরন এক। আর আমাদের যে নার্ভাস সিস্টেম কাজ করছে, মানে যে কাজ করছে অ্যাকচুয়ালি সে কে না কার্যগত বা ফাংশনাল, সেটাও কিন্তু নিউরন। তাহলে এখান থেকে দুটো শর্ট কোশ্চেন্স দিয়ে থাকি। একটা হচ্ছে কি না স্নায়ুতন্ত্রের গঠনগত একক কি লিখবো আমরা নিউরন, আর যদি বলা হয় যে স্নায়ুতন্ত্রের কার্যগত একক কি সেটা কি লিখবো আমরা না নিউরন। তাহলে এই পয়েন্টটা তোমাদের এখানে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এরপর আমরা নিউরন অ্যাকচুয়ালি কি কেমন দেখতে, আমরা নর্মালি সেল কি দেখেছি যে কোষ এইভাবে দেখেছি গোলাকার দেখেছি, উদ্ভিদ কোষ কি হেক্সাগোনাস বা ষড়ভুজাকার দেখেছি, পেশি কোষ এইরকমই দেখতে লাগে তাই না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই নার্ভ সেল কেমন দেখতে বা নিউরন কেমন দেখতে হয় সেটা তোমাদের এখানে ভালো করে পড়তে হবে। চলো তাহলে শুরু করা যায় অ্যাকচুয়ালি কেমন দেখতে। একটা নার্ভ সেল যদি আমরা দেখি তাহলে ঠিক এইরকমই দেখতে এদের কিছুটা লাগে, কেমন না তারার মতো গঠন। কার মতো গঠন? তারার মতো গঠন। ঠিক এইরকমই একটা গঠন, তার নাম হচ্ছে কি নিউরন। আবার বারবার বলছি এই ছবিটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, এটা কিন্তু কোশ্চেন্স দেয় 5 নম্বরের কোশ্চেন্স দেয়, ছবি আঁকার জন্য 3 আর 4টে পয়েন্টিং করতে দেয়, সেটার জন্য হচ্ছে 0.5 করে নাম্বার হচ্ছে 2 নম্বর দিয়ে থাকে। দেখো এই যে একটা গঠন, এটা তো নর্মাল সেলের মতো নয়। আমরা সেল কি দেখেছিলাম গোলাকার দেখেছিলাম, ডিম্বাকার দেখেছিলাম, এটা কেমন সেল? এটা এক ধরনের সেল। হ্যাঁ ঠিক নার্ভ সেলটা কিন্তু এরকমই দেখতে। তাহলে যদি দেখার প্রয়োজন হয়, যদি বলি যে কেমন দেখতে অ্যাকচুয়ালি, তাহলে তোমরা কি লিখতে পারো, এটা তারার মতো হয় বা তারকাকার হতে পারে, তারার মতো হতে পারে, কখনো কখনো দেখা যাচ্ছে যে ডিম্বাকার হয়, এইরকমই একটা গঠন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা নর্মালি সেলে কি দেখেছি, কোষ পর্দা দেখেছি, নিউক্লিয়াস দেখেছি, মাইটোকন্ড্রিয়া বিভিন্ন কোষের অঙ্গাণু দেখেছি, তারপরে সাইটোপ্লাজম দেখেছি। এই যে নিউরন, এ তো অনেক কিছু এক্সট্রা আছে, এই গঠনটাই তোমাদের পড়তে হবে অ্যাকচুয়ালি। তাহলে নিউরন কি দিয়ে তৈরি? যদি আমরা একটা নিউরন দেখি তাহলে সেই নিউরনে কি দেখবো জানো, যে সাধারণত দুটো অংশ দ্বারা গঠিত। একটা হচ্ছে কোষ দেহ বা যাকে আমরা বলছি সেল বডি, আর 2 নম্বর হচ্ছে প্রবর্ধক বা প্রসেস। এই নিউরনকে যদি তোমরা দেখো তাহলে এই দুটো অংশ দিয়ে তৈরি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোষ দেহ এবং কোনটা প্রসেস বা প্রবর্ধক। এই যে অংশটা, এই পার্টিকুলার যে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা অ্যাকচুয়ালি হচ্ছে কি কোষ দেহ, আর তারপরে বাকি এখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত, মানে এই যে অংশগুলো এটা এইটা এটা এটা এইগুলো হচ্ছে কি সব প্রবর্ধক। তাহলে বুঝতে পেরেছো কোনটা হচ্ছে প্রবর্ধক এবং কোনটা কোষ দেহ। এখন আমাদের একটা একটা করে ভালো করে পড়তে হবে যে কোনটা কোষ দেহ
এবং কোনটা কোষদের মধ্যে কি কি থাকে, কিভাবে থাকে, আমরা নর্মাল সেলের থেকে একটু আলাদা, সেটা আমাদের ভালো করে পড়তে হবে। প্রথম চলো আমরা দেখি যে কোষ দেহ অ্যাকচুয়ালি কি। এই যে কোষ দেহ তোমরা দেখতে পাচ্ছ, এই যে কোষ দেহটা তোমরা দেখতে পাচ্ছ কতটা না, এই পার্টিকুলার আমরা যতটা হলুদ কালারে হাইলাইট করছি এই জায়গাটার নাম হচ্ছে কি কোষ দেহ বা সেল বডি। এর অনেকগুলো নাম আছে, চলো একবার করে দেখি তাহলে প্রত্যেকটার অংশে কি নাম এবং কি কি আছে। কোষ দেহ, এই কোষ দেহটাকে আর একটা বলা হয় সোমা বলতে পারি আমরা, সোমাও কিন্তু বলা যায়। তাহলে এর মধ্যে কি আমরা জানি যে কোষের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস পাওয়া যায়। কি পাওয়া যায়, নিউক্লিয়াস। তাহলে ফার্স্ট হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে। তাহলে কোষ দেহ, আচ্ছা ওকে এই জায়গাটা একটু মুছে দেই। ফার্স্ট 1 নম্বর যেটা পাবো সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। নর্মাল সেলে যেটা থাকে, মানে এমনি নর্মাল কোষের যে নিউক্লিয়াস থাকে তাদের নিউক্লিওক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম সব কিন্তু এতে কিন্তু পাওয়া যায়। তাহলে নিউক্লিয়াস থাকবে। 2 নম্বর হচ্ছে কোষ ঝিল্লি, মানে কোষ পর্দা। কোষ পর্দা, এই যে সাইডে যে কালোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোষ পর্দা, এই অংশটা, এটার নাম হচ্ছে কোষ পর্দা। তাহলে কোষ পর্দা আমরা জানি কি দিয়ে তৈরি, প্রোটিন আর লিপিড দিয়ে। তাহলে এটারও কিন্তু ঠিক একই রকম, প্রোটিন প্লাস লিপিড দিয়ে তৈরি হবে। কি দিয়ে, প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি হবে। তাহলে আর কি থাকে, 3 নম্বরে যেটা আমরা ইয়েলো কালারে করেছি সেটা হচ্ছে কি সাইটোপ্লাজম। কি থাকবে, সাইটোপ্লাজম। কিন্তু এই জায়গাটায় একটু নামটা উল্টো হবে, মানে এটাকে আমরা সাইটোপ্লাজম না লিখে কি লিখবো, যেহেতু নিউরনের মধ্যে পাওয়া যাচ্ছে তাহলে কি লিখবো, নিউরোপ্লাজম। তাহলে বুঝতে পেরেছো, নিউরনের মধ্যে যে লিকুইড বা তরল পদার্থ বা তরল ধাত্র পাওয়া যায় তাকে বলবো কি আমরা, বা সাইটোপ্লাজমের মতো যে তরল ধাত্র পাওয়া যায় তাকে বলবো নিউরোপ্লাজম। এটা একটা। এরপর আছে কোষ অঙ্গাণু। কোষ অঙ্গাণু। 5 নম্বর আছে নিজিল দানা, নিজিল দানা। আর 6 নম্বরে আছে নিউরোফাইব্রিল, নিউরোফাইব্রিল। তাহলে এই 6টা নাম কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। আবারও বলছি একবার করে, যে ফার্স্ট হচ্ছে নিউক্লিয়াস, নর্মাল যে নিউক্লিয়াস থাকে ঠিক একই রকম দেখতে। কোষ পর্দা প্রোটিন লিপিড দিয়ে তৈরি। সাইটোপ্লাজমকে আমরা বলবো কি নিউরোপ্লাজম। আচ্ছা, এরপর হচ্ছে কোষ অঙ্গাণু। কোষ অঙ্গাণু আমরা জানি যে প্রাণী কোষে কি থাকে, প্রথম থেকে একবার পড়ে যাও, গলগি বডি থাকে, এন্ডোপ্লাজম রেটিকুলাম, লাইসোজোম থাকে, সেন্ট্রোজোম থাকে, আর কি থাকে, রাইবোজোম থাকে। এরকম কোষ অঙ্গাণু থাকে। কিন্তু এদের কিন্তু থাকে, কিন্তু মনে রাখতে হবে যে কোনটা থাকে না। সেটা থাকে না কোনটা জানো, এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেন্ট্রোজোম। কি থাকে না, সেন্ট্রোজোম থাকে না। এই কোশ্চেন্সটা কিন্তু দেয় যে কোন কোষ অঙ্গাণু নিউরনের কোষ দিয়ে পাওয়া যায় না, তাকে বলবো কি আমরা সেন্ট্রোজোম। এরপর বলছে নিজিল দানা, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি রাইবো প্রোটিন। কি প্রোটিন, রাইবো নিউক্লিয় প্রোটিন। রাইবো নিউক্লিয় প্রোটিন মানে এরকম দানা 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 অংশ পাওয়া যায়, যাকে বলবো কি আমরা নিজিল দানা। কি দানা, নিজিল দানা। এইটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। আর এর কাজ হচ্ছে কি রাইবো নিউক্লিয় প্রোটিন মানে কি তৈরি করতে সাহায্য করবে, প্রোটিন তৈরি করতে সাহায্য করে। আর এরপর বলছে নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিলটা কি, এই অংশে এরকম অসংখ্য সরু সরু সুতোর মতো দেখা যায়, এটাকে বলবো কি আমরা নিউরোফাইব্রিল। তাহলে তোমরা কোষ দেহটা মোটামুটি বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি কি। তাহলে কোষ দেহ হচ্ছে কেমন দেখতে হতে পারে, তারার মতো হতে পারে, ডিম্বাকার হতে পারে, লম্বাটে হতে পারে। এর অনেকগুলো ভাগ আছে। কি তার মধ্যে কি কি গঠনে পাওয়া যায়, নিউক্লিয়াস পাবো, কোষ পর্দা পাবো, নিউরোপ্লাজম পাবো, কোষ অঙ্গাণুর মধ্যে কম বেশি সবই পাওয়া যায়। কি পাওয়া যাবে না, সেন্ট্রোজোম পাবো না। এই পয়েন্টটা মনে রাখবে, নিজিল দানা পাওয়া যায় এবং নিউরোফাইব্রিলও পাওয়া যায়। আর কোষ দেহকে আরেকটা নাম কি বললাম, সোমা। তাহলে বুঝতে পেরেছ, এইরকমই গঠনটা তোমাকে আঁকতে হবে। এরপর সেকেন্ড যেটা ছিল সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি প্রসেস বা প্রবর্ধক। আচ্ছা, এটাকে আমরা এ করে দেই, নেক্সট এটাকে বি করি।
প্রবর্ধক। এটা সাধারণত ক্ষেত্রে দুটো অংশ দ্বারা গঠিত, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা আছে ডেনড্রন, এই দুটো। এরপর প্রশ্ন হচ্ছে তাহলে অ্যাক্সন কোনটা, ডেনড্রন কোনটা, এটা তোমাদের একটু ভালো করে জানতে হবে। অ্যাক্সন কোনগুলো বলো তো? এই যে সরু সরু সুতোর মতো অংশ, এইগুলোকে বলবো আমরা অ্যাক্সন। এইগুলোকে কি বলবো আমরা? অ্যাক্সন। তাহলে কতটা? ঠিক যেখান থেকে নিউরোপ্লাজমটা স্টার্ট হচ্ছে, মানে শেষ হয়েছে অ্যাকচুয়ালি, এইখান থেকে এই এতটা অংশের নাম হচ্ছে কি না ডেনড্রন। এই অংশের নাম হচ্ছে ডেনড্রন। এরপরে যদি ডেনড্রনের এরকম শাখা প্রশাখাগুলো বেরিয়ে যায়, আরো ছোট ছোট ক্ষুদ্রাকার এবং শাখা বেরোতে থাকে, এর মধ্যে দেখা গেছে। আর এই অংশগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট। তাহলে মনে রাখবে যে প্রবর্ধকের হচ্ছে কোষ দেহের সাথে যেগুলো যুক্ত ক্ষুদ্র মানে ছোট অংশ, তাকে বলবো ডেনড্রন। আর ডেনড্রনের হচ্ছে শাখা প্রশাখার অংশগুলোকে বলবো কি আমরা? ডেনড্রাইট। এরা কি করে? এরা হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে। কি করে এরা? উদ্দীপনা কি করবে না গ্রহণ করে, রিসিভ করে অ্যাকচুয়ালি এই পার্টটা, এর কাজ হচ্ছে এটাই। এরপর সব থেকে বড় অংশ সেটা হচ্ছে অ্যাক্সন। দেখতে পাচ্ছ লম্বা, সিলিন্ড্রিকেট, লম্বা, কিন্তু যত নিচের দিকে নামছে ব্রাঞ্চ হয়ে গেছে, মানে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। এই গঠন মানে এখান থেকে এতটা অংশের নাম বলবো কি আমরা? না অ্যাকশন। কি বলবো? অ্যাকশন। তাহলে এই অ্যাকশনগুলো কি? তাহলে অ্যাকশনটা কি লিখবো? সব থেকে দীর্ঘ বা লং প্রসেস বা প্রবর্ধক। এবার হচ্ছে এই অ্যাকশনের বৈশিষ্ট্যগুলো কি কি, যে অ্যাকশনে কি পাওয়া যায়। এর মধ্যেও একটা তরল পদার্থ থাকে, এর মধ্যেও একটা তরল পদার্থ থাকবে, এর মধ্যেও একটা তরল পদার্থ পাওয়া যায়। তাহলে আগেরটাই যদি আমরা নিউরনের মধ্যে ছিল নিউরোপ্লাজম বলেছিলাম, ঠিক এর মধ্যে যদি এটা অ্যাকশন বলছি, তাহলে আমরা এটাকে কি দেব বলতো? যে অ্যাক্সোপ্লাজম। এই তরল পদার্থেরটার নাম হচ্ছে কি? অ্যাক্সোপ্লাজম। আচ্ছা, এটা একটা সরু সুতোর মতো গঠন। এই গঠনটা একটু ভালো করে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি কি থাকে। দেখো এরকম সরু সুতোর মতো অংশ তাকে যদি তুমি এটা কোনো স্যালো টেপ বা কিছু টেপ যদি কন্টিনিউ জড়াতে থাকো, মোটা হবে। ঠিক একই রকমভাবে এর মাঝে না কিছু কিছু কোষ থাকে, এরকম কিছু কিছু কোষ থাকে। এই কোষ ধরো এখানে একটা পাওয়া যায়, আবার এখানেও পেতে পারি, পরপরও পেতে পারি, এরকম কোষ পাওয়া যায় একাধিক। এই কোষগুলো এক ধরনের লিপিড ক্ষরণ করে। কি ক্ষরণ করে? লিপিড। এই কোষগুলো এক ধরনের লিপিড তৈরি করবে। সেই লিপিডগুলো কি করবে না এই অংশে কন্টিনিউ এরকম করে পেঁচিয়ে থাকবে, এভাবে তৈরি করবে। আবার এইখানেও সেম জিনিস, এইভাবে একটা তৈরি করবে। আবার এই জায়গাটাও এইভাবে তৈরি করবে, এই জায়গাটাও তৈরি করতে পারে। আবার কখনো কখনো আরও কাছাকাছি ধরো এইভাবেও আছে, এখানেও একটা তৈরি করতে পারে। তাহলে বুঝতে পেরেছ যে লিপিডগুলো কিভাবে তৈরি করছে, তৈরি করলো এক। তাহলে এইটাকে কি বলবো? এই যে লিপিডটাকে তৈরি করছে, কোষটার নামটা কি? এই কোষের নাম হচ্ছে সোয়ান সেল। কি সেল? সোয়ান কোষ। এই কোষটার নাম হচ্ছে সোয়ান কোষ। আর যে লিপিডটা তৈরি করছে সেটাকে বলবো কি আমরা? মায়োলিন। 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 আর মায়োলিন যদি একটা আবরণী তৈরি করছে, সবুজ কালার দেখতে পাচ্ছি, একটা মোটা একটা স্তরের মতো তৈরি করছে, তখন এটার নাম দিয়ে দেবো কি আমরা? মায়োলিন শীত। কি দেবো আমরা? মায়োলিন শীত। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কোনটা সোয়ান সেল এবং মায়োলিন শীত। এবার ধরো এই যে মায়োলিনটা তৈরি হচ্ছে, একটা আবরণী যদি আমরা দিয়ে দিতে পারি, কেমন করে? ধরো এইভাবে একটা পুরো একটা আবরণী দিয়ে দিচ্ছি, তাহলে যেখানে নেই সেখানে একটু খাঁজ সৃষ্টি হবে, যেখানে আছে সেখানে খাঁজ হবে না, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। ওকে, আবার ঠিক এইভাবে একটা আসবে এইদিকে। ওকে, দেন এটা কমপ্লিট। তখন এই যে সবুজ কালারের যে লেয়ারটা দেখছো, এটা যেহেতু নিউরন, মানে পুরো নিউরনটা তৈরি হয়ে যাচ্ছে, তখন তাকে বলবো কি আমরা? এই আবরণীটাকে বলবো নিউরোলেমা। কি বলবো আমরা? নিউরোলেমা। এটা একটা আবরণী, এটা এক। 2 নম্বর হচ্ছে মায়োলিন শীত, এটাও একটা আবরণী দিয়ে তৈরি। আর একটা আছে
যেটা ব্ল্যাক কালার, কালো কালারের যে এই যে কালো কালার তো আমরা এখনো বললামই না যে এই অংশ যে অ্যাক্সনে তৈরি করছি, তাহলে অ্যাক্সনের প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম ছিল বলে অ্যাক্সোপ্লাজম, তাহলে অ্যাক্সনের যদি আবরণী হয় তখন তাকে বলবো কি আমরা অ্যাক্সোলেমা। কি বলবো? অ্যাক্সোলেমা। এই হলো অ্যাক্সোলেমা তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে এই যে খাঁজগুলো তৈরি হচ্ছে, এই খাঁজগুলোর কি কোনো নাম আছে? হ্যাঁ আছে। এই খাঁজগুলোর নাম হচ্ছে নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। কি বলবো আমরা? র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব বা নোড অফ র্যানভিয়ার, এটা একটা সোয়ানকোষ তো বলেই দিয়েছি। এই হলো অ্যাক্সনের গঠন। এরপর নিচের দিকে, এই নিচের দিকে দেখো ব্রাঞ্চ তৈরি হয়েছে না, শাখা প্রশাখা। এই একদম নিচের দিকের অংশ, এগুলোকে বলবো কি আমরা? প্রান্ত বুরুস বা যেটাকে ইংলিশে বলা হয় এন ব্রাশ। এই হলো নিউরনের গঠন। তাহলে অ্যাক্সনের গঠনটা তোমরা বুঝতে পেরেছো এবং ডেনড্রনের গঠনটা কি। তাহলে আর একবার বলছি, অ্যাক্সনের কি? অ্যাক্সনের তিনটে আবরণ। যদি পুরো অ্যাক্সনের ভেতরের দিকে থাকে তখন তাকে বলবো অ্যাক্সোলেমা। এই যে গঠন তাকে অ্যাক্সোলেমা। আর একটা আছে নিউরোলেমা, নিউরনের পুরো গঠন। আর একটা আছে মাইলিন শীথ। আর একটা আছে কি, কিছু কিছু জায়গায় সোয়ানকোষ থাকবে। আর একটা জায়গায় কি থাকবে না, অ্যাক্সোপ্লাজম, অ্যাক্সনের হচ্ছে যে তরল পদার্থটা থাকবে। আর যে জায়গায় খাঁজগুলো সৃষ্টি হবে তাকে বলবো নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। আর একটা আছে নিচের দিকে, তার নাম হচ্ছে কি প্রান্ত বুরুস। এই হলো টোটাল হচ্ছে নিউরনের গঠন। এই ছবিটা ভালো করে পড়বে এবং প্রত্যেকটা থেকে কোশ্চেন্স দেবে যে নিউরোলেমা কি, অ্যাক্সোলেমা কি, কোথায় পাওয়া যায়, সোয়ানকোষ কি, সোয়ানকোষের কাজ কি, এইগুলো। আচ্ছা, আর একটা অংশ আছে। আর একটা অংশ হচ্ছে এই জায়গাটা, যেখানে দেখো কোষ দেহ এবং অ্যাকশন, কোষ দেহ এবং অ্যাকশন যুক্ত হচ্ছে, মানে জয়েন্ট হচ্ছে। ওই জায়গার নাম হচ্ছে কি অ্যাকশন হিলক। কি নাম? অ্যাকশন হিলক। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকশন হিলক। তাহলে অ্যাকশন হিলক কি? যেখানে অ্যাকশন এবং কোষ দেহ যুক্ত হচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি নিউরোফাইবিলগুলো থাকে, তাকে বলবো কি আমরা অ্যাকশন হিলক। তাহলে মোটামুটি আশা করি বুঝতে পেরেছো। চলো একবার দেখি ভালো করে আরেকবার। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথম হচ্ছে এই অংশ নাম কি বলেছিলাম? ডেনড্রাইট দিয়েছে, নিচের অংশ হচ্ছে ডেনড্রন, তারপর কোষ দেহ থাকবে, এবার নোড অফ র্যানভিয়ার, এগুলো। এখন দেখো বইয়ে যেটা কোষের ছবিটা থাকে না, বইয়ে দেখো বইয়ের ছবিটা কিভাবে থাকে বলো তো? একটু আঁকার চেষ্টা করি। এখান থেকে একটা কোশ্চেন্স হয়, ধরো এইভাবে হয়ে গেল। এটা তো অ্যাক্সোলেমা হয়ে গেল। দেন মায়োলিন শীথটা বোঝানোর জন্য এইভাবে আমরা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা নিচেরটা করা হলো না। এরপর তো নিউরোলেমা থাকবে, নিউরনের যে আবরণী, ধরো ইয়েলো কালার আমরা দিলাম, এইভাবে একটা আবরণী তৈরি হয়ে যাচ্ছে পুরোটা। তাহলে একদম বাইরের দিকের আবরণীর নাম হচ্ছে নিউরোলেমা। ওকে, তাহলে তিনটে কালার বুঝতে পারছো। যেটা সবুজ সেটা হচ্ছে কি মায়োলিন শীথ, এই কালারটা, এইটা। আর ইয়েলোটা আছে নিউরোলেমা, আর ব্লু কালারে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাক্সোলেমা। এই হলো গঠন। আর একটা তো উপর দিকে যেটা থাকবে সেটা বুঝতেই পেরেছো, এটা ডেনড্রন। আর এই শাখা পাশাখাগুলো বেরিয়ে গেলে কি বলবো আমরা? ডেনড্রাইট। কি বলবো? ডেনড্রাইট থাকবে এক। আর এর মধ্যে নিউক্লিয়াস একটা থাকবে। এই হলো গঠন। এরপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে সোয়ান সেল। কোনো কোনো বই দেখবে যে এই জায়গাটাতে সোয়ান সেল আছে, ধরো এটাতে নেই, আবার এটাতে এইখানে আছে। তার মানে কি এখানে নেই? ছিল। কিভাবে? এই যে গঠনটা দেখো, এই যে তৈরি করছে না হচ্ছে নোটসগুলো, এই যে মোটা করে যে স্ফিগনোমাইলিন, যে মাইলিন আবরণ যে জড়িয়েছে, ধরো এরকম একটা টিউব, এখানে কন্টিনিউ মাইলিনগুলো জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে যে তৈরি করছে তো এটা। এবার এই যে নিউরনটা দেখতে পাচ্ছ, নিউরনটা কিভাবে? নিউরনটা হচ্ছে কি, আমি যদি একটা কোনো বস্তু নেই, ধরো এরকম একটা বস্তু নিলাম,
বা এই অংশটা যদি ধরতে পারি যে আমরা এখান দিয়ে অ্যাকশনের ওই অ্যাকশন পার্টটা চলে গেছে, মেন পার্ট নিচের দিকে, এই তার মানে কি আমরা কীভাবে কাটছি, এইভাবে কেটে বাদ দিচ্ছি, এইভাবে মানে এই দিকের এই অংশ বাদ, এদিকে বাদ, তার মানে কি মিডিলের অংশটা শুধু নিচ্ছি, তাই জন্য তো দেখতে পাচ্ছি। তার মানে যদি ধরো সোয়ানসেল এখানে আছে, তার মানে কেটে বাদ চলে গেছে ওই জায়গাটা। তাই কিছু কিছু জায়গায় কিন্তু সোয়ানসেল নাও আঁকতে পারো, যে না আঁকিনি মানে যে এখানে নেই তা নয়, থাকতে পারে, ছিল সেই পোর্শনটা যখন আমরা সেকশন করেছি তো কেটে চলে গেছে। তাই এইভাবে একটা গঠন প্রয়োজন হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নিউরন অ্যাকচুয়ালি গঠন কি 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 নাম আছে, ভালো করে পড়বে, এই জায়গাটাতে কিন্তু অনেক কোশ্চেন্স আসে। আর ছবিটা এখানে ভালো করে একটু পড়ার চেষ্টা করবে। এরপর হচ্ছে নিউরোগ্লিয়া। আমরা সকলেই জানি যে নিউরোগ্লিয়া আমরা পড়েছিলাম যে কত পার্সেন্ট, 90% থাকবে হচ্ছে কি নিউরোগ্লিয়া। এটা কি হিসাবে কাজ করে, ধারক হিসাবে কাজ করে, যেটা অ্যাকচুয়ালি দিয়ে কি দিয়ে তৈরি না, যোগ কলা, কি দিয়ে, যোগ কলা দিয়ে তৈরি। এইটা একটু ভালো করে পড়বে, কি দিয়ে তৈরি, যোগ কলা দিয়ে তৈরি। আর তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নিউরোগ্লিয়া, তাহলে নিউরোগ্লিয়ার কি প্রকারভেদ আছে, কত রকমের যোগ কলা থাকতে পারে, বা যে গঠনটা তৈরি করছে, এই যে বলেছিলাম যে ওয়ারিংয়ে যে তারগুলো যায়, কোনোটা সরু হয়, কোনোটা মোটা হয়, কালার ডিফারেন্ট হয়, তাহলে নিউরোগ্লিয়াও তো ধারণা ধরে রেখেছি পুরো নার্ভটাকে, বা নার্ভের যে অংশ বা নার্ভের যে অ্যাকচুয়ালি যে ফাংশনাল পার্ট নিউরনটাকে ধরে রেখেছে, তারও কি তার পার্ট আছে, হ্যাঁ আছে। যদি এইরকমই দেখতে হয়, এরকম অসংখ্য শাখা পোশাখা এদিক ওদিক করে ছড়িয়ে গেছে, তার মানে কি একটা তারার মতো লাগছে না, এইরকমই যদি দেখতে লাগে তখন তাকে বলবো কি আমরা অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট। তাহলে এটা কেমন দেখতে মনে রাখবে সবসময়, এটা তারার মতো দেখতে, তাই একে বলা হয়েছে অ্যাস্ট্রোসাইট। ওকে, নেক্সট আর একটা আছে, ছোট্ট ছোট্ট অসংখ্য অংশ একে অপরের সাথে যুক্ত হয়ে থাকতে পারে, এভাবে এ এর সাথে যুক্ত, এ এর সাথে যুক্ত। আর এই ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন্স দেয়, আর এটা কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের। এটার নাম হচ্ছে কি অলিগোডেন্ড্রোগ্লিয়া। অলিগোডেন্ড্রোগ্লিয়া। এটা কার মধ্যে কেমন দেখতে না, স্বল্প প্রবর্ধক। দেখো এই ছোট্ট ছোট্ট শাখা পোশাখা আছে না এর মধ্যে, তাই জন্য তো একে অপরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এগুলো। এটাকে বলবো কি আমরা স্বল্প প্রবর্ধক যুক্ত এই অংশ। আর একটা আছে একদম ছোট্ট, সেটা হচ্ছে মাইক্রোগ্লিয়া। সেটাও দেখতে ওই অ্যাস্ট্রোসাইটের মতো কিন্তু একটু আলাদা, সেগুলোকে অসংখ্য এবং শাখা পোশাখা হয়ে আরও ব্রাঞ্চ তৈরি করে দিবে, একাধিক আরও ব্রাঞ্চ তৈরি করে দেবে। এইরকমই গঠন, চারিদিকে করে এদিক ওদিক করে ছড়িয়ে থাকে। ওকে, এইরকমই একটা গঠন, আরও শাখা পোশাখা এবং ব্রাঞ্চগুলো তৈরি হয়ে যায় বলে এটাকে বলা হয় কি ক্ষুদ্রাকার। কি বলবো আমরা, ক্ষুদ্রাকার, যাকে বলা হয় মাইক্রোগ্লিয়া। কি বলবো আমরা, মাইক্রোগ্লিয়া। এখন তাহলে বুঝতে পেরেছি যে নিউরোগ্লিয়া কি, নিউরোগ্লিয়া কত রকম হয়, এর কাজ কি। এর কাজ হচ্ছে কি, এর কাজ হচ্ছে নিউরনের ধারক কোষ, মানে যে নিউরন বা নার্ভ তৈরি হচ্ছে তার ধারক কোষ হিসেবে কে কাজ করে, বা নার্ভ তৈরি করতে মেনলি কে কাজ করে না, নিউরোগ্লিয়া। কত পার্সেন্ট থাকে, 90% থাকে, কারণ এটা যোগকলা দিয়ে তৈরি। আর এটা 3 রকমের হয়, অ্যাস্ট্রোসাইট যে তারার মতো দেখতে হয়, অলিগোডেন্ড্রোগ্লিয়া স্বল্প প্রবর্ধক, আর ক্ষুদ্রাকার একদম ছোট হলে তার নাম বলবো আমরা মাইক্রোগ্লিয়া। তাহলে এটা বুঝতে পেরেছো আশা করি তোমরা সবাই। এরপর চলো এই যে 3 ধরনের বললাম কেমন দেখতে, দেখো প্রথমটা দিয়েছে অ্যাস্ট্রোসাইট তারার মতো দেখতে, তারপরে হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া। আর মাইক্রোগ্লিয়াগুলো দেখো অলিগোডেন্ড্রোগ্লিয়ার মতো, কিন্তু এরা এইভাবে দেখা তো যায় না, কারণ নার্ভ এত পরিমাণে ছোট, তার গঠন তুমি মাইক্রোস্কোপে কেন কেটেও ঠিকঠাক করে বোঝা যায় না।
কিন্তু ওই আগের যে ছবিটা তোমাদের দেখালাম যে পার্টিকুলার এইভাবে এঁকে, কিন্তু এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোগ্লিয়াকে কিন্তু দেখতে লাগে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমরা কি বললাম, নিউরন এবং নিউরোগ্লিয়া দিয়ে কি তৈরি হচ্ছে, স্নায়ু বা নার্ভ। আচ্ছা, এরপর আমরা নিউরোগ্লিয়ার যে কাজ দেখি, ধারক কোষ হিসেবে কাজ করে আগে বলেছি। আর ধারক কোষ হিসাবে কাজ করে, স্নায়ুর হচ্ছে পুনরুৎপাদনের সাহায্য করে, মায়েলিন শীথ গঠনে অংশ নেয় এবং স্নায়ু কোষের হচ্ছে আয়ন পরিবহনে সাহায্য করে। এখানে সবসময় মনে রাখবে এটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন পরিবহনে সাহায্য করে। আর পুনরুৎপাদন, এখান থেকে একটা কোশ্চেন্স দেয়, যেহেতু ওই নিউরনের মধ্যে কি থাকে না, সেন্ট্রোজোম থাকে না, তাহলে সেন্ট্রোজোম তো মেইনলি আমাদের সেল ডিভিশনে সাহায্য করে। তাহলে সেন্ট্রোজোমই যখন নেই, তাহলে সে কি করবে, সেল ডিভিশন বা কোষ বিভাজন কিন্তু করবে না। তাহলে কি করে, পুনরুৎপাদন। ধরো নাপ এইভাবে আছে, কেটে গেছে, সেটা কিন্তু পরবর্তীকালে এদিক দিয়ে বাড়তে পারে, এদিক দিয়ে বেড়ে আবার জয়েন্ট হয়ে যেতে পারে। আর এই ঘটনাটাকে বলবো কি আমরা, পুনরুৎপাদন। আর এই পুনরুৎপাদনকে কে সাহায্য করে না, নিউরোগ্লিয়া। আর মায়েলিন শীথ গঠনও কিন্তু কে নেয় না, নিউরনের যে পার্ট বা মায়েলিন শীথ গঠনে কে সাহায্য করে, নিউরোগ্লিয়া। এরপর আমরা নিউরনের শ্রেণীবিন্যাস দেখবো যে নিউরন অ্যাকচুয়ালি কি। ফার্স্ট হচ্ছে সংজ্ঞাবাহ নিউরন, সেন্সরি নিউরন আগেই বলেছি যে যারা উদ্দীপনা গ্রহণ করবে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আজ্ঞাবাহ বা চেস্টীয় বলতে পারি। আচ্ছা, এটাকে একটা নাম দেয়, এটা বলে দেই, সংবেদী। কি, সংবেদী নিউরনও বলতে পারি। আর একটা বলছে দুটোর মধ্যে যারা সংযোগ স্থাপন করে তাকে বলবো কি আমরা, সংযোগী নিউরন বা অ্যাডজাস্টার নিউরন। এই পার্টটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, একদম ভালো করে কিন্তু পড়বে এগুলো। এখানে আমরা দুটো জিনিস বারবার বলেছিলাম যে একটা মায়েলিন শীথ থাকে, মায়েলিন শীথ পাওয়া যায়। এই মায়েলিন আবরণী কিন্তু সব নিউরনে পাওয়া যায় না। যাদের পাওয়া যায় না তাদের একরকম নাম, আর যাদের পাওয়া যায় তাদের একরকমের নাম। কি নাম, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মায়েলিনেটেড হচ্ছে নিউরন, আর একটা হচ্ছে নন মায়েলিনেটেড নিউরন। অ্যাকচুয়ালি কি, তার মানে একটাতে কি মায়েলিন আবরণী থাকবে আর একটাতে থাকবে না, এই তো। তাহলে মায়েলিন থাকবে, এটাতে থাকবে না, এক। সেকেন্ড, এই যে সোয়ান কোষ বললাম, সোয়ান কোষ, এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রাখবে যে মায়েলিন আবরণী অনুযায়ী নিউরন কত রকমের। একটা হচ্ছে মায়েলিন যুক্ত, আর একটা হচ্ছে মায়েলিন বিহীন। যারা হচ্ছে মায়েলিন বিহীন তার মানে মায়েলিন থাকবে না। আর সোয়ান কোষ কি, তা থাকবে, হ্যাঁ, সোয়ান কোষ কিন্তু দুটোতেই থাকে, এক। এরপর হচ্ছে 3 নম্বরে আরো কি কি আছে, ধরো ওই যে র্যানভিয়ারের পর্ব, মানে নোট অফ র্যানভিয়ার, এটাতে থাকে, কিন্তু এর মধ্যে নন মায়েলিনেটেড বা মায়েলিন বিহীন যারা, তাদের মধ্যে কিন্তু থাকে না। 4 নম্বরে আছে এর ফাংশন, মানে অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়, এই নিউরনগুলো কোথায় পাওয়া যায়। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা যেটাকে বলবো আমরা ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম। ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম মানে মিনস হচ্ছে এটা মস্তিষ্কতে এই নিউরন পাওয়া যায়। আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড বা স্পাইনাল নার্ভ বা সুষুম্নাকাণ্ডে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এটা কোথায় পাওয়া যায়, এইটা পাবো আমরা, দুটো আছে। দেখো, আমাদের ব্রেনের যে মাথার মধ্যে কিছু নার্ভ আছে আর স্পাইনাল কর্ড, এবার এই যে হাত পা বডিতে ছড়িয়ে যাচ্ছে না, এগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা আছে অটোনোমাস, আর একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। এই দুটো নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা হচ্ছে মায়েলিন বিহীন আমরা কিন্তু নিউরন পেতে পারি বা দেখতে পাই। তাহলে এই পয়েন্টটাও কিন্তু একটু ভালো করে তোমরা পড়বে। এরপর এই যে নিউরন বললাম না, যে নিউরনে আমরা অ্যাক্সন দেখলাম, ডেনড্রন দেখলাম, এই যে প্রসেস বা প্রবর্ধকগুলো আছে, এটা কটা থাকবে, দুটো থাকবে, কটা থাকতে পারে, দুটো, কার মধ্যে নাও থাকতে পারে, কার মধ্যে আরো বেশি আছে, সেই অনুযায়ী বা ওই নাম্বারের অনুযায়ী এদেরকে ভাগ করা হয়। যেমন দেখা যাচ্ছে মাল্টিপোলার, দেখো একাধিক, এদিক করে চারদিকে ছড়িয়ে আছে, তখন দেখা বলবো কি আমরা মাল্টিপোলার। এক বাইপোলার মানে দুদিকে, এটা এদিকে একটা এদিকে একটা। আর সিউডো ইউনিপোলার মানে দেখো
পুরোটা কিন্তু ভাগ হচ্ছে না, জাস্ট একটা এদিকে একটা ভাগ হওয়া শুরু হয়েছে, এদিকে একটা হচ্ছে, তাই একে বলবো সিউডো ইউনিপোলার। আর একটা আছে ইউনিপোলার, মানে একদিকেই আছে, দেখো কোষ দেহ থেকে একটাই বেরিয়েছে। আর একটা আছে অ্যাপোলার, মানে কোনোই নেই, যে শুধুমাত্র কোষ দেহ। তাহলে এইভাবেও কিন্তু নিউরনকে আমরা ভাগ করে থাকি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেমটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে তারা কাজ করে সেটুকু। তাহলে কি পড়ানো হলো এখানে? স্নায়ুতন্ত্র কি, স্নায়ুতন্ত্রের কত রকমের নার্ভ অ্যাকচুয়ালি পাওয়া যায়, নিউরনের স্ট্রাকচারটা পড়িয়েছি এখানে, আর নিউরোগ্লিয়া কি, এবং মায়োলিন যুক্ত এবং নন মায়োলিন মানে হচ্ছে মায়োলিন বিহীন যে নিউরনগুলো আছে তাতে কি থাকে এবং কি থাকে না সেটা পড়বে। আর এই যে মেরুগুলো আছে বা এই যে শাখা প্রশাখাগুলো আছে তার সংখ্যা অনুযায়ী নিউরন অ্যাকচুয়ালি কত রকমের হয় সেইটুকু তোমাদের এখানে পড়তে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। নেক্সট দিন আমরা পড়বো কি না, যে দুটো নিউরন মানে কতগুলো নিউরন আছে, একাধিক নিউরন কিভাবে জয়েন্ট হচ্ছে, এবং আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা যে নার্ভ যে কোথায় আছে, ব্রেনে কিভাবে আছে তাদের গঠন, এবং স্পাইনাল কর্ড, এই যে বললাম অটোনোমাস এবং হচ্ছে সোমাটিক নার্ভ কি, এগুলো নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। তাই নিউরনে আবারও বলছি, নিউরনের গঠনটা ভালো করে পড়বে, যে যে পয়েন্টগুলো এখানে লিখে পড়িয়েছি একটু ভালো করে পড়বে, এবং নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করবে এবং নেক্সট ক্লাসটা অবশ্যই দেখবে। তাহলে আজকে ক্লাসটা এখান পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আচ্ছা, তোমরা সকলে শুনেছো যে বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি এগুলো কমতে থাকে। এর কারণ হলো যে আমাদের যে ব্রেন বা আমাদের যে স্নায়ুকোষ থাকে সেগুলো বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে। সাধারণত ক্ষেত্রে দেখা গেছে 20 বছর বয়সের পর থেকে এই স্নায়ুকোষগুলো কমতে শুরু করে, এবং 75 বছর পর যত সংখ্যক তোমার স্নায়ুকোষ ছিল ছোটবেলায় তার প্রায় 10% কিন্তু হারিয়ে যায়।